হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর যে আমরা সাজেশানগুলো দিচ্ছিলাম, তো আগের ক্লাসে আমরা হচ্ছে কি পূর্বপাঠের পুনরালোচনা থেকে আমরা কিছু সাজেশান দিয়েছিলাম। তো আজকে আমরা পাইচিত্র এবং পরের যে চ্যাপ্টারটা আছে মূলদ সংখ্যা, তার উপর হচ্ছে কিছু সাজেশান দেবো তোমাদেরকে। যারা মনে করো যে তোমাদের পরীক্ষার সময় একটা সাজেশান হলে ভালো হয়, তো তার জন্য এই ক্লাসগুলো করানো হচ্ছে। তো তোমরা দেখো আর আমার সঙ্গে সঙ্গে তোমরা খাতাতেও প্র্যাকটিস করতে থাকো। তো প্রথমে চলে এসো তোমাদের কোষে দেখি দুইয়ের যে 5-এর দাগের একটি অঙ্ক আছে, দেখো। তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। বলছে আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে। তো আমি মধুবাবুর দোকানে একদিনে বিভিন্ন ধরনের জিনিসের বিক্রির তালিকা তৈরি করলাম। তো এখানে কি কিছু একটা দেখতে পাচ্ছ, একটা চার্ট দেওয়া আছে। তো এখানে কিছু জিনিসপত্রের নাম দেওয়া আছে, তাদের মূল্যটাও দেওয়া আছে। তোমাকে কি করতে হবে? তোমাকে হচ্ছে এই পাইচিত্র থেকে তথ্যটির একটি পাইচিত্র বানাতে হবে। মানে এটা একটা পাই চার্ট তোমাকে আকারে তৈরি করতে হবে। তো পাই চার্ট বানাতে গেলে তোমাকে হচ্ছে কি কেন্দ্রীয় কোণের পরিমাপ জানতে হবে। কেন্দ্রীয় কোণের পরিমাপ জানতে হবে। তো কিভাবে করবো অঙ্কটা দেখো, আমি একটা করে দেখাচ্ছি তোমাদেরকে। 5-এর দাগের অঙ্কটা, ঠিক আছে? তো কিভাবে করবে দেখো। প্রথমে তোমাদের একটা ছক করতে হবে। কি করতে হবে? প্রথমে তোমাদের একটা ছক করতে হবে। কিসের ছক করবে? একদিকে লিখবে কি জিনিসপত্র, একদিকে লিখবে জিনিস, ঠিক আছে? এরকম একটা জিনিসের একটা ছক করলাম। তারপরে যেটা লিখবে কি মূল্য, ঠিক আছে? তারপর লিখবে পরের ছকটায় যেটা করবে সেটা হচ্ছে ভগ্নাংশ। কি লিখবে? ভগ্নাংশ, ঠিক আছে? তারপরের যে ছকটা করবে সেটা হচ্ছে কেন্দ্রীয় কোণের পরিমাপ। কেন্দ্রীয় কোণের পরিমাপ। এই যে ছকটা করার পর এটাকে ফিল আপ কিভাবে করবে দেখো। এই ছকটা করার পর কিভাবে ফিল আপ করতে হবে। তো প্রথম হচ্ছে দেখো কি কি জিনিসপত্র আছে মধুবাবুর দোকানে, কি কি জিনিসপত্র আছে সেইগুলো হচ্ছে আমরা এখানে পরপর লিখতে থাকবো। প্রথমে হচ্ছে সাধারণ পাউরুটি। প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি সাধারণ পাউরুটি। সাধারণ পাউরুটি, ঠিক আছে? একটা হয়ে গেল। তারপর কি আছে? স্লাইডস পাউরুটি। স্লাইডস পাউরুটি, স্লাইস পাউরুটি। তারপর একটা কি আছে? কেক আছে আর একটা বিস্কুট আছে। কেক আছে আর কি আছে? বিস্কুট আছে, ঠিক আছে? হলো। তো প্রত্যেকের মূল্য কিন্তু আমার দেওয়া আছে, তো মূল্যগুলো দেখে দেখে বসিয়ে দাও। তো সাধারণ পাউরুটি কত? 320, মূল্য হচ্ছে 320। দৈনিক যে কেনা বেচা হয় তার, আচ্ছা ঠিক আছে, প্রত্যেকের মূল্যগুলো দেওয়া আছে। আচ্ছা, স্লাইস 100 টাকা দেওয়া আছে, আর 160 টাকা দেওয়া আছে কেকের, আর কি দেওয়া আছে? বিস্কুট দেওয়া আছে 140 টাকা। হলো। এটা করার পর এর ভগ্নাংশটা কিভাবে বার করবে দেখো। এত অবধি কিন্তু আমরা বই দেখে দেখে এই কাজগুলো করলাম। এত অবধি যা কাজ করলাম বই দেখে দেখে। এবার হচ্ছে ভগ্নাংশটা কিভাবে বার করবে দেখো, খুব সোজা। এই যে ভগ্নাংশ মানে এরকম বার করছে সাধারণ পাউরুটি, তো মোট মূল্য আমাকে আগে বার করে নিতে হবে। কি করতে হবে? মোট মূল্যটা আমাকে বার করে নিতে হবে। এইখানটা আমি বার করে নিচ্ছি যে মোট মূল্য কত, ঠিক আছে? মোট মূল্যটা আমাকে বার করে নিতে হবে। তো এগুলো সবগুলোকে যদি যোগ করে দিই কত হচ্ছে? 0, তাই তো 0, 320, 100। এখানে 2 আছে, 6, 4 আর 6 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 3 আগে 4, 5, 6, 7। তার মানে হচ্ছে সবগুলোকে যোগ করলে আমি পাচ্ছি 720। তো মোট মূল্য হচ্ছে 720। তো সেই মোট মূল্যের মধ্যে কত টাকার সাধারণ পাউরুটি আছে, কত টাকার স্লাইস রুটি আছে, কত টাকার কেক আছে, কত টাকার বিস্কুট আছে, সেইটাই হচ্ছে আমি ভগ্নাংশের আকারে বার করবো। মানে এরকম ব্যাপার যে কি মোট হচ্ছে 720 টাকার মধ্যে সাধারণ রুটি আছে কত? 320। এই হয়ে গেল ভগ্নাংশ, ঠিক আছে? তো এটাকে একটু লঘিষ্ঠ আকারে তোমরা প্রকাশ করে নিতে পারো, মানে ছোট করে নিতে পারো। এই 0 0 যদি কেটে দাও, কেটে গেল। 2 দিয়ে কাটবে, 36 72, আর 18 16 দিয়ে 32, তাই তো? আবার 2 দিয়ে কাটতে পারো। আর যদি মনে হয় যে কাটার এখন দরকার নেই, এরকমই লিখে দাও 16/36 আমার এখানে দাঁড়িয়েছে। আরও কাটাকুটি যাবে, ঠিক আছে? এটা আমরা পরের লাইনে করে নেবো। এখানে 16/36 হয়েছে। এখানে হচ্ছে এইভাবে একইভাবে ভগ্নাংশটা তৈরি করবো। ভগ্নাংশটা কীভাবে তৈরি করবো? ভগ্নাংশ এখানে তৈরি করে ফেলো। মোট হচ্ছে কি 720
তার মধ্যে হচ্ছে 100 টাকা স্লাইস রুটি, 100 লিখলাম, এটা ভগ্নাংশ গেল। এখানে কাটাকুটি করতে হবে না। আর এই যে কেকেরটা বার করো, কেকেরটা কত হবে? 720-র মধ্যে 160 বার করলাম। বিস্কুটের ক্ষেত্রেও এইভাবে বার করবো, 720-র মধ্যে 140। তো প্রত্যেকের কিন্তু আমরা ভগ্নাংশগুলো আলাদা আলাদাভাবে পেয়ে গেলাম, ঠিক আছে? প্রত্যেকের কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ভগ্নাংশ পেয়ে গেছি, ঠিক আছে? এবার হচ্ছে কেন্দ্রীয় কোণের পরিমাপ কিভাবে বার করবো। দেখো কেন্দ্রীয় কোণের পরিমাপ, কেন্দ্রীয় কোণের পরিমাপ বার করা খুব সোজা। দেখো কিভাবে বার করি। আচ্ছা, 360 গুণ ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশটা দেওয়া আছে এই ভগ্নাংশটা তোমরা করবে। 1 মিনিট। এই যে ভগ্নাংশ, এই কাটাকুটিটা আমি এখানে করছি না, কাটাকুটিটা পরের লাইনেই করব, ঠিক আছে? এই যে এখানে কত ছিল, এটা 320, এই 720-র মধ্যে 320, তাই তো? 320। তাহলে এই ভগ্নাংশ 360 ডিগ্রি, মানে আমরা কি জানি একটা সম্পূর্ণ বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো সেই জন্য 360 দিয়ে গুণ করবো। কেন্দ্রীয় কোণের পরিমাণ যখন 360 গুণ ভগ্নাংশটা, ভগ্নাংশ কত পেয়েছি? 320 বাই কত? 720 হলো। এবার হচ্ছে আমার কাটাকুটি করার পালা। এই শূন্য কাটলো, ঠিক আছে? আচ্ছা, 36 দিয়ে কাটছি আমি। 36 1 36, শূন্য একটা, 36 2 72, 2 দিয়ে কাটছি, 2 16 2 32, 16। তাহলে কত হয়ে গেল আমার? 160 হলো। কাটাকুটি করে কত হলো? 160 ডিগ্রি লিখবো, ঠিক আছে? কেন্দ্রীয় কোণের পরিমাণ কিন্তু আমরা কত পেয়ে গেলাম? 160 ডিগ্রি। কার ক্ষেত্রে? সাধারণ পাউরুটির ক্ষেত্রে কিন্তু 160 ডিগ্রি পেয়ে গেলাম, হলো। আচ্ছা, পরেরটাই দেখো, পরেরটা একইভাবে করব। তাহলে 360 ডিগ্রি গুণ কত? 100 বাই 720। আচ্ছা, শূন্য শূন্য কেটে দাও, এই শূন্য কাটছে, এইদিকে শূন্যটা কাটছে, ঠিক আছে? 36 1 36, 36 2 72, 2 50 100। তাহলে এখানে পেলাম আমি 50 ডিগ্রি হয়ে গেল আমার হচ্ছে দ্বিতীয়টা 50 ডিগ্রি। তৃতীয়টাও একইভাবে করব। তৃতীয়টা একইভাবে 360 গুণ 160 বাই 720 হলো। এবার কাটাকুটি করার পালা। এই শূন্য কাটছি, 36 2 72, 2 8 16 80, মানে 80 ডিগ্রি হলো। এই পর্যন্ত হলো, এই পর্যন্ত। এবার এটাকেও একভাবে করব। 360 গুণ কত? 140 বাই 720। চলো কাটাকুটি করো। এই শূন্য গেল, 36 2 72, 2 70 40, 140, এটা 70 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখো, তোমরা যদি কেন্দ্রীয় কোণের পরিমাপ সবগুলোকে যোগ করো, 160 50 80 70, এই সবগুলোকে যোগ করে দেখবে তোমরা কত পাবে। সবকটাকে যোগ করে তোমরা দেখবে পাবে হচ্ছে তোমরা 360 ডিগ্রি। কত পাবে? 360 ডিগ্রি। আর এই 360 ডিগ্রি যদি এগুলো সব কেন্দ্রীয় কোণের পরিমাপগুলোকে যোগ করে 360 ডিগ্রি বেরোয়, তাহলে বুঝবে তোমাদের অঙ্কটা ঠিক আছে। না হলে কিন্তু কোথাও ক্যালকুলেশন করতে ভুল হয়েছে, ঠিক আছে? ভুল হয়েছে, তাহলে তোমাদেরকে ঠিক করতে হবে অঙ্কটা, ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমরা কেন্দ্রীয় কোণের পরিমাপগুলো বার করে ফেলতে হবে, ঠিক আছে? দেখো, দেখে নাও ভালো করে কিভাবে ছকটা করা হয়েছে, ভালো করে দেখে নাও, ঠিক আছে? তো এবার হচ্ছে কি, এইটা করার পর কি করতে হবে? এইটা করার পর তোমাদের করতে হবে হচ্ছে পাইচিত্র বানাতে হবে। তো পাইচিত্র কিভাবে বানাবো? পাইচিত্র বানানো খুব সোজা। দেখো, আমি এখানে একবার দেখে নাও ভালো করে, আমি কিন্তু এটা মুছে দেবো, দেখে নাও ভালো করে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? চলো আমি মুছছি এবার। এখানটা মুছছি। দেখো, পাইচিত্র বানানো কি খুব সোজা। কিভাবে বানাবে? তো প্রথমে কি করবে, যে একটা তোমাদের পেন্সিল কম্পাসের সাহায্যে একটা গোল করে বৃত্ত আঁকবে, এরকম গোল শেপ আঁকায়, ঠিক আছে? ঠিক আছে, এরকম বৃত্ত আঁকলে এখানে কেন্দ্র। এবার কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ আঁকবে, যেখান থেকে খুশি, যেই দিকে খুশি তোমরা একটা ব্যাসার্ধ দেবে, এইদিকেও কাটতে পারো, এদিকে এদিকে আমি এইভাবে টানলাম, ঠিক আছে? এবার হচ্ছে তোমাদের যে চাঁদা আছে, জ্যামিতি বক্সে যে চাঁদাটা আছে, সেই চাঁদাটা বসিয়ে কি করবে, এখানে চাঁদা এইটার সঙ্গে সমান করে চাঁদাটা বসাবে। তোমরা কোণ আঁকতে নিশ্চয়ই জানো। তো এখানে বসিয়ে কত ডিগ্রি কাটবে? চাঁদার সাহায্যে 160 ডিগ্রি। কত কাটবে? 160 ডিগ্রি। ধরো তোমার হচ্ছে 160 ডিগ্রি এখানে এসছে এরকম, তাহলে এই কোণটা কত হয়ে গেল? 160 ডিগ্রি। তারপরে হচ্ছে 50 ডিগ্রি আছে, 50 ডিগ্রি এইভাবে কাটবে।
ঠিক আছে। তারপরে পাবে কত ডিগ্রি, 80 ডিগ্রি কাটবে, এইভাবে ধর 80 ডিগ্রি পেলে, তারপর দেখবে 70 ডিগ্রি, এইভাবে মিলে গেল। ঠিক আছে, পরপর কিন্তু তোমাদের এইভাবে মিলে যাবে সবটা, পুরো টোটালটা মিলিয়ে তোমার কত হয়ে যাবে, 360 ডিগ্রি। ঠিক আছে, আর যেইটা যত ডিগ্রি সেটা লিখে দেবে, আর পাশে লিখে দেবে তোমাদের যে জিনিসপত্রের নাম ছিল, যেটা সাধারণ পাউরুটি, এরকম যেটা সাধারণ পাউরুটি হবে সেটা সাধারণ পাউরুটি, যেটা কেক, বিস্কুট, এইভাবে কিন্তু প্রত্যেকটাই লিখে দেবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে পাই চিত্রটা বানাতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এইভাবে কিন্তু তোমরা বানিয়ে ফেলবে। হলো, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষায় আসার মতন। তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে যে অঙ্কটা। এবার কি করব, তো শুধু যে এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আরো একটা অঙ্ক তোমরা ঠিকঠাক বুঝতে পারলে এই যে পাইচিত্রের মধ্যে, বাকি অঙ্কগুলো করা কিন্তু খুব সোজা। বাকিগুলো করা কিন্তু খুব সোজা। কিভাবে করবে, পরের পাতায় চলে এসো। পরের পাতায় আমি তোমাদেরকে একটা ছক দেখিয়ে দিচ্ছি। তাহলে কি, ধরো তোমাদেরকে 7-এর অঙ্কটা দিয়েছে, ধরো 7-এর অঙ্কটা দিয়েছে। 7-এর অঙ্কটা কি বলছে, আমি একটি মডেল তৈরি করেছি, উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করলাম, সেটাকে পাই চিত্রে আমাকে দেখাতে হবে যে কি খরচা হয়েছে না হয়েছে, একটা পাই চার্টের মাধ্যমে আমাদের সেটাকে দেখাতে হবে। তোমরা সেখানে কিভাবে তৈরি করবে, একদিকে লিখবে কি উপকরণ, কি লিখবে উপকরণ, হলো উপকরণ। তারপর কি হয়েছে, উপকরণ লেখার পর খরচ লিখবে একদিকে, তারপর লিখবে খরচ। ঠিক আছে, উপকরণ খরচ, তারপর লিখবে ভগ্নাংশ, তারপর লিখবে কেন্দ্রীয় কোণের পরিমাপ। এইভাবে লিখে দিলে তো উপকরণ আমি একটা করে দেখাচ্ছি। দেখো, উপকরণ প্রথমে আছে আর্ট পেপার আছে, কি আছে, আর্ট পেপার। তো আর্ট পেপার কিনতে কত টাকা খরচ হয়েছিল আমার, 9 টাকা। তাহলে ভগ্নাংশটা তৈরি করবো কি করে বলো তো, ভগ্নাংশ তৈরি করতে গেলে মোট কত খরচ হয়েছে আমাকে বার করতে হবে। মোট খরচ, প্রত্যেকটা খরচ, ধরো সাপোজ তোমার মোট খরচ হয়েছে তোমার 50 টাকা, ধরে নাও। ঠিক আছে, এটা ধরে নাও যে তোমার খরচা হয়েছে 50 টাকা সমস্ত জিনিসপত্র কিনতে। তাহলে ভগ্নাংশটা কিভাবে তৈরি হবে, তাহলে মোট কত খরচ হয়েছে 50 টাকা, তার মধ্যে আর্ট পেপার কিনতে খরচ হয়েছে 9 টাকা। তাহলে এই আর্ট পেপারের ভগ্নাংশ এইভাবে বার করে ফেললে, কেন্দ্রীয় কোণের পরিমাপ বার করবে কি করে, 360 দিয়ে গুণ করে দেবে এই ভগ্নাংশটাকে, গুণ 9/50 দিয়ে কাটাকুটি করে যেটা আসবে সেটাই তোমার হচ্ছে কেন্দ্রীয় কোণের পরিমাপ। এইভাবে কিন্তু তোমরা অঙ্কটাকে সলভ করতে পারবে। আশা করি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এই গেল আমাদের হচ্ছে পাই চিত্র থেকে আসা কিছু অঙ্ক ইম্পর্টেন্স। ঠিক আছে, এরপরে আসবো মূলদ সংখ্যার ধারণা। তো মূলদ সংখ্যার ধারণাতেই প্রথম যে অঙ্কটা, মূলদ সংখ্যা কাকে বলে, এটা কিন্তু তোমাদের শর্ট কোয়েশ্চেনে প্রায় দিয়ে থাকে, প্রায় প্রশ্নে। তোমাদের কোয়েশ্চেন ব্যাংকটা তোমরা যদি ভালো করে ফলো করো, সেখানে দেখতে পাবে কি যে তোমাদের মূলদ সংখ্যা কাকে বলে, কয়েকটি মূলদ সংখ্যার উদাহরণ দাও। ঠিক আছে, এরকম প্রশ্ন আসে। তো প্রথমে বুঝে নিতে হবে যে মূলদ সংখ্যা কাকে বলে। তো আমি কিন্তু মূলদ সংখ্যার ওপর তোমাদেরকে ভিডিও দেওয়া আছে তোমাদের চ্যানেলে, সেখান থেকে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। আমি বলে দিচ্ছি একটু, মূলদ সংখ্যা কাকে বলে, যে সমস্ত সংখ্যাকে কি P/Q আকারে প্রকাশ করা হয়, যেখানে P আর Q হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে Q ≠ = 0, তখন সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলতে পারবো, মূলদ সংখ্যা। যদি সংজ্ঞা জিজ্ঞেস করে বলবে কি, যে সমস্ত সংখ্যাকে P/Q আকারে প্রকাশ করা যায়, P এবং Q হচ্ছে কি পূর্ণ সংখ্যা হতে হবে, আর Q ≠ = 0 হতে হবে। ঠিক আছে, নিজের সংখ্যাটাকে যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু সেটা মূলদ সংখ্যা হবে না। আমি উদাহরণ দিচ্ছি, 0, 1, 2, 3, 4, 5, -1, -2, -3। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব কিন্তু মূলদ সংখ্যা। বোঝা গেছে? তো এই সমস্ত সংখ্যা যেগুলো আমি লিখলাম, এগুলোকে আমরা কিন্তু P/Q আকারে প্রকাশ করতে পারবো। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, এই জিরোর ক্ষেত্রে ভালো করে দেখো, 0-র তলে আমি কিছু না লিখে 1 তো লিখতেই পারি, কিছু নেই মানে, কারণ 1 দিয়ে যদি 0কে ভাগ করি সেটা শেষ পর্যন্ত 0ই হবে, তাই তো? তাহলে এইটা হচ্ছে তোমার P আর এইটা হচ্ছে তোমার Q। তাহলে দেখো P/Q আকারে প্রকাশ করা যাচ্ছে, Q 0 নয়, তাহলে সমস্ত দুটো কন্ডিশনই হচ্ছে আমার পূরণ করছে, দুটো শর্তই পূরণ করছে, অর্থাৎ আমরা 0কে একটি মূলদ সংখ্যা বলতেই পারি। বোঝা গেল? তো শর্ট কোয়েশ্চেন এটাও দেয় যে 0 কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, তোমরা কি বলবে, মূলদ সংখ্যা। ঠিক আছে, অমূলদ সংখ্যার কয়েকটা উদাহরণ জেনে রাখো। অমূলদ সংখ্যা নিয়ে তোমাদের এখন অত ডিটেলসে কিছু নেই, শুধু কয়েকটা উদাহরণ, √2, √3, এগুলো হচ্ছে তোমাদের অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটা মনে রাখবে, 2-1টা উদাহরণ। আর অমূলদ সংখ্যার সম্বন্ধে জানার দরকার নেই এখন, তোমাদের ক্লাস 8 অনুযায়ী। বোঝা গেল তাহলে মূলদ সংখ্যা কি। চলো এবার আসবো বইয়ের অঙ্কে, যে মূলদ সংখ্যার মধ্যে বইয়েতে কি অঙ্ক আছে। চলো বইয়ে কি অঙ্ক আছে দেখো, তোমাদের কোষে দেখি।
তো একের দাগের কিছু অঙ্ক আছে, এগুলো শর্ট কোয়েশ্চেনে আসে, যেমন হচ্ছে 7x সমান 14, একে p/q আকারে প্রকাশ করে। কিছুই নয়, তোমরা তো জানো 7x সমান 14, তাহলে এটা আছে 7x সমান কত 14 আছে, তাহলে এটাকে p/q আকারে প্রকাশ করে, খুব সোজা, 14/7, তাহলে এটা p এটা q হয়ে গেল। ঠিক আছে, সমাধান করে p/q আকারে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে দেখো 2 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। 2 এর অঙ্কটা কি দিয়েছে ভালো করে দেখো। 2 এর অঙ্কটা দিয়েছে তোমাকে যে কি y সমান, y এর একটা মান দিয়ে দিয়েছে, মাইনাস যদি 5/4 হয়, হলে 5/4 হলে আমাকে কি বলেছে, মাইনাস অফ মাইনাস y সমান y, এটা কি যাচাই করতে বলেছে। এটা ঠিক না ভুল আমাকে যাচাই করতে বলেছে। তো এটা কিভাবে করবে দেখো, এটাকে যাচাই করবে কিভাবে, খুব সোজা ব্যাপার, কিছুই নয়। তুমি এই বাঁ সাইডে, মানে এটাকে দুটো পার্ট আছে, ভালো করে দেখো, এটা বাম পক্ষ, এটা বাম পক্ষ, আর এই দিকটা হচ্ছে তোমার কি ডান পক্ষ। ঠিক আছে, তো তুমি বাম পক্ষে কি করবে, এই y এর মানটাকে বসিয়ে দেবে। বাম পক্ষে কি করবে, y এর মানটাকে বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে যদি y এর সঙ্গে মানটা সমান হয়ে যায়, মানে y এর সঙ্গে যদি সমান হয়ে যায়, তখন তাহলে আমরা বলতে পারবো এই দুটো, মানে এই যে জিনিস সমীকরণটা লেখা আছে এটা সঠিক। ঠিক আছে, চলো দেখা যাক। তাহলে বাম পক্ষ বলে লিখছি আমি, ঠিক আছে, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখলাম, কি দিয়ে আছে, মাইনাস y অফ মাইনাস অফ y, এই মাইনাস y নয়, শুধু মাইনাস, মাইনাস অফ মাইনাস y এটা আছে। আচ্ছা, মাইনাস যেমন দেওয়া আছে রইলো, মাইনাস y এর মান কত, y এর মান এই দেখো দেওয়া আছে -5/4, তাহলে -5/4, তাহলে এখানে একটা কাজ করো, একটা থার্ড ব্র্যাকেট দাও, -5/4, y এর মান বসিয়ে বসিয়েছি, সমান দিলাম। দেখো বাইরে মাইনাস যেমন পড়ে আছে লিখলাম, এই মাইনাসে মাইনাসে গুণ হয়ে কি হয়ে গেল, ভিতরটা প্লাস হয়ে গেল, +5/4 হলো, এই প্লাসে মাইনাসে গুণ হয়ে -5/4। আচ্ছা, -5/4 সমান আমরা কি লিখতে পারি বলো তো, -5/4 সমান হচ্ছে আমরা লিখতে পারি y। তাহলে দেখো বাম পক্ষটার সঙ্গে হিসেব মতন সেই ঘুরে ফিরে আমার কত এলো, y এলো, দেখো y তো এলো। তাহলে এই যে সমীকরণটা লেখা আছে, এই সমীকরণটা যথাযথ সঠিক একটি সমীকরণ আমরা বলতে পারি। ঠিক আছে, এইটা অনুযায়ী যে y এর মান যদি এটা হয়, তাহলে এটা সমান এটা সঠিক। y এর মান যদি y সমান -5/4 হয়, তাহলে এই সমীকরণটি সঠিক। বোঝা গেল? এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে। অঙ্কটা দিতে পারে পরীক্ষায়, তোমরা একটু দেখে যেও অঙ্কটা। বোঝা যাচ্ছে? চলো, তো এবার আসবো আরো বাকি কিছু অঙ্ক। আরো কয়েকটি অঙ্ক এখান থেকে ইম্পর্টেন্ট করে রাখতে পারো। যেমন তোমাদের 4 দাগের অঙ্ক দেখো, 4 দাগের এরকম হচ্ছে কি, তোমাদের ফাঁকা ঘর দিয়ে দেবে, সেই ফাঁকা ঘরের সঠিক সংখ্যাটা বসাতে হবে। তো প্রথমে দেখো এ এর একটা অঙ্ক দেওয়া আছে, যেটা যেমন 9/11 এর সঙ্গে কত যোগ করলে 0 হবে। তার আগে এই এত একটা ভগ্নাংশ করার থেকে আমি একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি। আমি বলছি কি, 4-এর সঙ্গে যদি কত যোগ করি আমার 0 হবে বলো তো, 4-এর সঙ্গে কত যোগ করলে 0 হবে। ঠিক এর বিপরীত সংখ্যাটাকে, মানে বিপরীত সংখ্যা মানে কি, মানে এটা প্লাস দিয়ে আছে, ওটাকে মাইনাস দিয়ে, তাহলে আমি +4 এনে রাখবো। এখানে 4-এর সিম্বল কি, কিছু নেই, মানে প্লাস আছে, তাহলে তোমরা এখানে কি করবে, -4 লাগিয়ে দেবে। তাহলে -4 মানে +4 প্লাস অফ -4 সমান 0 হয়ে যাবে। দেখো 4 প্লাসে মাইনাসে -4 সমান 0। ঠিক আছে, তাহলে কি -7। তাহলে এইখানে 9/11 যেমন আছে, প্লাস 9/11 আছে, তাহলে এখানে কত গুণ করবে তোমরা, -9/11 গুণ করলেই কিন্তু, এই যোগ করলে কিন্তু সেটা 0 হয়ে যায়, গুণ নয় যোগ করলে। ঠিক আছে, উল্টো, শুধু সাইনটাকে চেঞ্জ করতে। যদি এটা সমান থাকে, এটা তোমরা যদি এরকম ধরনের কিছু থাকে, তোমরা কি করবে, শুধু সাইনটা চেঞ্জ করে দেবে, দিয়ে তত যোগ করলেই কিন্তু সেটা 0 হয়ে যায়। ঠিক আছে, যদি উল্টো থাকতো, মানে তোমাকে যদি এরকম দেয়া থাকতো যে বললো -9/11 সঙ্গে কত যোগ করলে 0 হবে, তোমরা তখন কি করবে, -11 লাগাবে না, তোমরা এখানে লাগাতো প্লাস বা 9/11, প্লাসটা না দিলে ছিল, 9/11 যোগ করলেই তোমার শুধু +9/11 যোগ করলেই 0 হয়ে যেত। বোঝা গেছে? এরকম ধরনের অঙ্ক আছে, তো এরকম করে রাখবে কয়েকটা অঙ্ক। আচ্ছা, এইখানে বলছে যে 5-এর দাগের একটি অঙ্ক দেওয়া আছে, দেখো ওটাও খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার, যে 7/18কে -5/6 অনন্যক দিয়ে গুণ করলে গুণফলটা কত হবে। আচ্ছা, অনন্যক ব্যাপারটা তোমরা নিশ্চয় বোঝো। অনন্যক মানে কি, অনন্যক মানে হচ্ছে কি, হরটা উল্টো করে দেবো,
মানে হরটাকে লব করে দেবো, লবটাকে হর করে দেবো, তাহলেই হয়ে যাবে ওর অনন্যক। মানে তোমাদেরকে এখানে বলে দিয়েছে যে 7 এর 18কে কাকে গুণ করব, 7 এর 18কে গুণ করব কত দিয়ে, -5 এর 6 -5 এর 6 এর অনন্য। -5 এর 6 মানে 6 এর 5 দিয়ে গুণ করে দেবো। -5 এর 6 এর অনন্য করছে -6 এর 5। যদি গুণ করি তাহলে গুণফল কি পাবো? গুণফল খুব সোজা, কাটাকুটি করো, 6 1 কে 6, 3 6 18 হয়ে গেল। আর কিছু গুণ করা যাবে না, তাহলে উপরে 7 1 কে 7, নিচে 5 3 15, কিন্তু একটা মাইনাস লাগাতে হবে এই মাইনাসটার জন্য, ঠিক আছে? -7 এর 15 হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? খুব সোজা। আর দেখো আর কি অঙ্ক আসতে পারে, যে মূলত সংখ্যাকে সংখ্যা রেখায় বসানো। কি অঙ্ক আসবে? মূলত সংখ্যাকে সংখ্যা রেখায় বসানো। এখানটা দেখে নাও যে মূলত সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখায় তোমরা বসাবে। খুব সোজা। ধরো তোমাকে একটা বলে দিয়েছে 1 এর 4 আর একটা, প্রথমে দেখাচ্ছি তোমাদেরকে 1 এর 4। তো এই 1 এর 4কে কিভাবে আমরা সংখ্যা রেখায় বসাবো, এটি একটি মূলত সংখ্যা, এটাকে সংখ্যা রেখায় বসাবো কি করে? তার জন্য তোমাদেরকে দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে বলো তো? যে প্রকৃত ভগ্নাংশ কি জিনিস আর অপ্রকৃত ভগ্নাংশ কি জিনিস। এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ বললাম? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ কি জিনিস? যে ভগ্নাংশের লবটা দেখো ছোট কার থেকে, হরের থেকে, তাকে আমরা কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। যার লবটা হরের থেকে ছোট, ঠিক আছে, তাকে প্রকৃত ভগ্নাংশ বলবো। আর প্রকৃত ভগ্নাংশের মান সবসময় কত হয় বলো তো? প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1 এর থেকে ছোট হয়। মানটা 1 এর থেকে ছোট হয়। তাহলে এই যে 1 এর 4 এর মান সবসময় কি হবে? 1 এর থেকে ছোট হবে। তাহলে এই 1 এর থেকে ছোট মানটাকে আমাকে কি করতে হবে? সংখ্যা রেখায় বসাতে হবে। তো চলো সংখ্যা রেখায় কাটি। এখানে 0, এখানে ধরো 1, এখানে হচ্ছে 2, এখানে -1, এখানে -2, এইরকম ছক আমরা কেটে ফেললাম। আমাকে 1 এর 4 মানটাকে কোথায় বসাতে হবে? সংখ্যা রেখায়। আমি কি বললাম? এটা একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি? এর মানটা 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট কিন্তু 0 থেকে বড়। তার মানে মানটা এইরকম জায়গা থাকবে 0 এবং 1 এর মধ্যে। তো 1 এর 4কে কিভাবে বসাবো? নিচে যে সংখ্যাটা থাকবে ততগুলো ভাগ করব কিন্তু 0 থেকে 1 এর মধ্যে। তাহলে কটা ভাগ করব? 4টে ভাগ করব, ঠিক আছে? 1 2 3 আর 4 নম্বর ভাগটা কিন্তু এই 1 এ গিয়ে মিশিয়ে দেবো। বুঝতে পারলে? তাহলে প্রথমেরটা হবে 1 এর 4, তারপরটা 2 এর 4, তারপরটা 3 এর 4, তারপরটা 4 এর 4, মানে 1 নম্বরে গিয়ে যেটা মিশেছে। তাহলে আমাকে কোনটা দেখাতে হবে? 1 এর 4। কোথায় আছে 1 এর 4? এই যে 1 এর 4, এটা হচ্ছে আমার 1 এর 4, ঠিক আছে? বোঝাতে পারলাম? এইভাবে তোমাদের কিন্তু সংখ্যা রেখায় মান বসাতে হবে। যদি অপ্রকৃত ভগ্নাংশ হতো স্যার তাহলে কিভাবে বসাতাম? খুব সোজা। অপ্রকৃত ভগ্নাংশ হলে কিভাবে বসাতাম? ধরো আমি একটা অপ্রকৃত ভগ্নাংশ, আচ্ছা অপ্রকৃত দেওয়ার আগে তোমাদেরকে আমি একটা নেগেটিভ সংখ্যা বসিয়ে দিই। ধরো এই 1 এর 4 এর জায়গায় তোমাকে দেওয়া আছে -1 এর 4। কত দেওয়া আছে? -1 এর 4। এই -1 এর 4কে কিভাবে সংখ্যা রেখায় বসাবে? দেখো 0 1 2 হলো, এখানে -1, এখানে -2। তো এই মাত্র বললাম প্রথম কথা, দেখো 1 এর 4 প্রকৃত ভগ্নাংশ, কিন্তু তার আগে চলে এসেছে একটা মাইনাস সিম্বল। তার মানে 1 এর 4 তো 1 এর 4 তো 1 এর থেকে ছোট, কিন্তু যখন মাইনাসের ঘরে আসবো কিন্তু -1 এর থেকেও ছোট হচ্ছে এই মানটা। -1 এর থেকে, -1 এর থেকে ছোট মানে কি? মানটা এই -1 আর -2 এর মধ্যে থাকবে। ভুল করে যেন -1 আর 0-র মধ্যে বসিয়ে দিও না। কেন বলো তো? এখানে যেমন 0 থেকে 1 এর মধ্যে বসিয়েছিলে, ওটা কিন্তু ছিল কি 1 এর থেকে ছোট। দেখো 1 এর থেকে ছোট মানে কি? এই 0-র থেকে বড়, 1 এর থেকে ছোট, মানে এরকম জায়গায় পড়ছে মানটা। কিন্তু এখানে আমি কি বললাম? যখন মাইনাস লাগিয়েছি মানটা -1 এর থেকে ছোট। -1 তো এখানে, -1 এর থেকে ছোট মানে কি এদিকে আসবে না এদিকে যাবে? যখন -1 এর থেকে এদিকে বাড়তে থাকবো তখন তো -1 এর থেকে বড় হয়ে যাবে মানটা। সেই জন্য আমাকে কি -1 এবং -2 এর মাঝখানে কিন্তু মানটাকে বসাতে হবে। তো একই ভাগে ভাগ করব, 1 2 3, 4 নম্বরটা 1 এর ঘরে গিয়ে মিশবে, ঠিক আছে? তাহলে -1 এর 4, -2 এর 4, -3 এর 4, -4 এর 4 হলো। এবার বসিয়ে দিলাম। তাহলে -1 এর 4 এইটা হচ্ছে -1 এর 4। এইভাবে কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। বোঝা যাচ্ছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে মূলত সংখ্যা কিভাবে সংখ্যা রেখায় বসাতে হয় তোমরা শিখে গেলে। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যদি অপ্রকৃত থাকতে তখন কি করবে সেটার নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু।
দেখো যদি তোমাদেরকে একটা অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া দেয়, ধরো তোমাকে দিয়েছে 5-এর 3, 5-এর 3, এটা হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। কি করে বুঝলেন স্যার? এ দেখো উপরটা হচ্ছে সবসময় বড় হবে, এটা অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ বললাম? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় কি হচ্ছে? 1-এর থেকে বড় হয়। এর মানটা সবসময় বড় হয় কার থেকে? 1-এর থেকে বড় হয়। দেখে কি করে বুঝতে পারবে? দেখো যার লবটা বড় হরের থেকে, সেটাই হচ্ছে কি একটি অপ্রকৃত ভগ্নাংশ। তো যখন এরকম অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকবে, তোমরা কি করে ফেলবে? খুব সোজা, এই 5-এর 3কে এরকম ভাগ করবে। 5কে 3, 1-কে 3, 3 কত? 5 দিয়ে, তাহলে কত হলো? 1 পূর্ণ 2-এর 3। এই যে এই মানটাকে আমরা হচ্ছে সংখ্যা রেখায় বসাবো। কিভাবে বসাবো? সংখ্যা রেখা টেনে ফেলো। সংখ্যা রেখা টানলাম, এটা 0, এটা 1, এটা 2, ঠিক আছে? এদিকে -1, এদিকে -2 হলো। তো এরপর কি করতে হবে? দেখো এরপর খুব সোজা ব্যাপার, আমাকে এই মানটা 1 পূর্ণ 2-এর 3, আমরা হচ্ছে 1 পূর্ণ 1 প্লাস 2-এর 3, মানে 1 ঘর যাব, তারপরে আবার 2-এর 3 বসাবো। আচ্ছা 1 ঘর তো এইখান পর্যন্ত এলাম, এইখান থেকে 1 ঘর যাওয়ার পর আমাকে হচ্ছে এই যে 2-এর 3 মানটা, এই যে 2-এর 3 মানটা, এটা তো একটি কি ভগ্নাংশ? এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। ভালো করে দেখো, উপরে এটা লবটা ছোট আছে হরের থেকে, তাহলে এটা একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মান কি হয়? সবসময় 1-এর থেকে ছোট হয়। তাহলে মানটাকে আমরা থাকবে কত? এই 2-এর 3 মানটা থাকবে 1 এবং 2 এর মাঝখানে, মানে 2 পেরিয়ে আর যাবে না, 1 আর 2 এর মাঝখানে থাকবে। তো টোটাল কটা ভাগ করব? 3টে ভাগ করব। 3টে ভাগ 1, 2 আর একটা ভাগ 2-এতে মিশিয়ে দেবো, ঠিক আছে? তাহলে হচ্ছে প্রথমেরটা 1-এর 3, তারপরটা 2-এর 3, তারপরটা 3-এর 3। আমার কোন পর্যন্ত লাগবে? 2-এর 3। আমরা 1 পর্যন্ত এখানে এসেছি, 2-এর 3 হচ্ছে এইটা, এইখান থেকে এই মানটা হচ্ছে 1 পূর্ণ 2-এর 3। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার, মূলদ সংখ্যায় কিভাবে, মূলদ সংখ্যাকে কিভাবে সংখ্যা রেখায় তোমরা স্থাপন করবে। দেখে নাও ভালো করে, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। দেখে নাও। ঠিক আছে, চলো আজকে লাস্ট অঙ্ক মূলদ সংখ্যা থেকে আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো কিভাবে করবে দেখো, যে দুটো সংখ্যা দেওয়া আছে, দেখো দুটো সংখ্যার মধ্যবর্তী মূলদ সংখ্যা বার করতে বলছে। মানে ধরো তোমাকে 10-এর দাগের এই অঙ্কটা 1-এর 3 ও 3-এর 5, 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে, 1-এর 3 ও 3-এর 5-এর মধ্যে কতগুলো মূলদ সংখ্যা বার করতে বলেছে? 5টি মূলদ সংখ্যা বার করতে বলেছে। এই দুটো সংখ্যার মধ্যে 5টি মূলদ সংখ্যা বার করব। কিভাবে বার করবে? খুব সোজা, এই যে হরগুলো দেখতে পাচ্ছ, এই দুজনের হরকে আমি সমান করে দেবো। কি করব? সমান করে দেবো। 1-এর 3 আর 3-এর 5-এর মধ্যে আমি কি করবো? একে 10 দিয়ে গুণ করছি, এখানে 6 দিয়ে গুণ করছি, তাহলে এটা 10 1-কে 10, 3 10-এ 30, এটা 3 6 18, আর এটা 5 6 30। দেখো নিচের হরগুলোকে আমি সমান করে দিলাম, এরও 30 এরও 30। তাহলে এবার মধ্যবর্তী মূলদ সংখ্যা হলো, তাহলে নির্ণেয় মূলদ সংখ্যা হলো, মূলদ সংখ্যা কিভাবে লিখবো? এইখান থেকে স্টার্ট করবে। 10-এর পর আসে কত? 11 30, তারপরে 12 30, তারপরে 13 30, তারপরে 14 30, তারপরে 15 30, তারপরে 1 2 3 4 5 হয়ে গেল। তোমরা পুরো 18 পর্যন্ত, 18-র আগে পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? 18-র আগে পর্যন্ত তোমরা মূলদ সংখ্যা লিখতে পারবে, মানে 17 30 পর্যন্ত লিখতে পারবে। আমার 5টা বলেছে, আমি 5টা কিন্তু লিখে দিচ্ছি, 1 2 3 4 5। বোঝা গেল? এই হচ্ছে আজকের ক্লাস। তো আজকে সাজেশন এই ছিল দুটো চ্যাপ্টারের ওপর। নেক্সট ক্লাসে বাকিগুলো সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আর তোমরা যদি পরীক্ষা দাও, মন দিয়ে পরীক্ষা দিতে থাকো, ঠিক আছে? তো অল দ্য ভেরি বেস্ট।